প্রথমেই জানিয়ে রাখতে চাই যে আজকের এই পডকাস্টটি কঠোরভাবে প্রাপ্তবয়স্কদের জন্য হতে চলেছে, তাই 18 বছরের নিচে যারা আছেন এই পডকাস্টটি শোনার থেকে বিরত থাকার অনুরোধ তাদেরকে আমি করব। আজকে আমাদের মাঝে উপস্থিত ছিলেন সমরেশ ঘোষ, ওনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের পডকাস্টটি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না, আর চ্যানেলে নতুন হলে ঝটপট সাবস্ক্রাইব করে ফেলুন। আমি অর্পণ আছি আপনাদের সাথে, আপনি শুনছেন টেরর এফএম। কয়েকদিন ধরে একটা জিনিস মাথায় আসছিল আমার, আপনারা যেমন যুক্ত হচ্ছেন আমাদের সাথে নিজেদের ঘটনা শেয়ার করে হোক বা অ্যাজ এ অডিয়েন্স হোক, তা এইরকমই একটি কমিউনিটি বা পেজ যদি আমি তৈরি করি, যার মাধ্যমে কোনো মানুষের স্পিরিচুয়াল হেল্পের দরকার হলে বা সাহায্য প্রার্থী হলে তারা সরাসরি যোগাযোগ করতে পারেন। আপনাদের এ ব্যাপারে কি মতামত তা আমাদের নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর প্রতিবারের মতো এবারেও বলবো যে আপনারা যদি নিজেদের ঘটনা শেয়ার করতে চান তাহলে নিচে ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, ইনস্টাগ্রাম প্রোফাইলের লিংক এবং ফেসবুক প্রোফাইলের লিংক দিয়ে দেওয়া হয়েছে, সরাসরি যোগাযোগ করে ফেলুন। আর বেশি দেরি করব না, চলুন শুরু করছি আজকের এই টেরিফাইং একটি পডকাস্ট। Tune in and turn up the fear. This is Terror FM. হ্যালো। হ্যাঁ, নমস্কার সমরেশ বাবু, কেমন আছেন আপনি? খুব ভালো, আপনি কেমন আছেন? এই তো চলে যাচ্ছে। আশা করছি এখন তো ঠান্ডার সময়, ঠান্ডা পড়তে চলেছে এবং আপনি যেখান থেকে বিলং করেন সেখানেও আশা করি ঠান্ডায় কিছুটা পড়ছে, আই থিঙ্ক। আমি যেখানে থাকি পশ্চিম দিনাজপুর, সেখানে তো ঠান্ডাটা একটু বেশি করে পড়ে, কারণ আমরা তো ডুয়ার্স অঞ্চলে থাকি, তো সেই অনুযায়ী তো ঠান্ডাটা এখানে সবার আগেই আসে। যাই হোক, ঠান্ডা আমার খুব প্রিয় ঋতু। এই ঋতুর মধ্যে নিজেকে ভালোভাবে রাখাটা আর এই বয়সে, বৃদ্ধ বয়সে, আমার মনে হয় অনেক অনেক সাবধানে থাকলে, ওষুধের মধ্যে থাকলে কোনো প্রবলেম হয়। আচ্ছা, যাই হোক, আপনার সাথে তো যে আলাপটা হয়েছিল সেটা খুব অদ্ভুত ভাবে, এবং একটা জায়গায় ঘুরতে গেছিলাম, মেবি আমি এটা জায়গাটার নামটা এখন বলছি না এখানে, ওখানে ঘুরতে গিয়ে আপনার সাথে আলাপটা হয়েছিল। আর আপনি হয়তো জেনে থাকবেন যে ভূতের ঘটনা বা ভৌতিক ঘটনা বা ভৌতিক গল্প, এটা বাঙালির মানে কি বলবো, ঐতিহাসিক একটা ঐতিহ্য বলা চলে। মানে আগেকার দিনে যখন মানে বৃষ্টি বাদলা হতো বা আপনার ধরুন কখনো কারেন্ট চলে যেত, তো তখন আমরা উঠোনে বা দাওয়ায় বসে কখনো কখনো মুড়ি খেতে খেতে আমরা ভূতের গল্প শুনতে খুব পছন্দ করতাম। এবং এই সময়টাতে ঠান্ডা পড়তে চলেছে, মানুষজন লেপের তলায় থেকেও অনেক সময় ভৌতিক ঘটনা বা ভূতের গল্প শুনতে খুবই পছন্দ করে। তো আপনার সাথে যখন আমার আলাপ হয়েছিল তখন আমি জানতে পেরেছিলাম যে আপনি অনেক রকম মানে প্যারানর্মাল বলা চলে বা কালা জাদু, তন্ত্র, এগুলো নিয়ে অনেক কিছুই মানে রিসার্চ করেছেন। মানে আপনার একটা হবি ছিল, যেটা আমি শুনেছিলাম। হবি ছিল না বলবো, আছে এখনো। তো আমি আপনার কাছে জানতে চাই যে এই যে মানে প্যারানর্মাল বা বলা চলে যে কালা জাদু, এইসব জিনিস যে মানে এক্সিস্ট করে, এরকম কোনো আপনার কাছে কোনো ঘটনা আছে যে ঘটনাটা আপনি যদি আমাদের সামনে তুলে ধরেন তাহলে আমরা বুঝতে পারবো যে এটা সত্যি মানে কতটা খাঁটি বা কতটা নিখুঁত হতে পারে, আমাদের শ্রোতা বন্ধুরা পর্যন্ত বুঝতে পারে, এরকম কিছু যদি আমাদের সামনে তুলে ধরেন। দেখো, সেই অর্থে বলতে গেলে একটি ঘটনার কথা বলতে পারি, মানে ব্ল্যাক ম্যাজিক বা প্যারানর্মাল বা ভৌতিক, যার সঙ্গে বাঙালির একটা সুদৃঢ় স্বাচ্ছন্দ্য। সেটি হচ্ছে, প্রথমে আমার এক্সপিরিয়েন্স বলি। আমি যখন ওমেন্স পলিটেকনিক বর্ধমানে যখন পড়াতাম হিস্ট্রি, তখন ওইখানে আমাদের স্টাফ হোস্টেল ছিল ঠিক ওমেন্স কলেজের পিছনে। ওমেন্স কলেজটা মেইন বিল্ডিং, তার পিছনেই হচ্ছে স্টাফ কোয়ার্টার্স, তার পিছনেই হচ্ছে গার্লস বিল্ডিং, মানে স্টুডেন্টস বিল্ডিং। ওমেন্স কলেজ তুমি নামই শুনতে বুঝতে পারছো যেটা পুরোটাই ওমেন ওরিয়েন্টেড ব্যাপার। তো এবার একটু পিছনে যাই। এখানকার রাজাধিরাজ যারা আছেন তারা সবাই ব্রিটিশ সাম্রাজ্যের সমর্থক, সবাই। মানে সেই জন্যই এখানে কোনো স্বাধীনতা সংগ্রাম বা বর্ধমান জেলাতে তুমি দেখবে না সেরকম, যেমন মেদিনীপুরে পাওয়া যায় মাতঙ্গিনী হাজরা বা
ক্ষুদিরাম বসু বা কলকাতার মতো সুভাষচন্দ্র বোস বা চিত্তরঞ্জন, এখানে কিছু পাওয়া যায় না। কারণ সবাই যেভাবে চলছিল সেইভাবেই তারা তারা সেই ব্রিটিশ অধীনে, সেই রাজার অধীনে তারা ভালোভাবে ছিল, তাদের দরকার মতো ট্যাক্স দিয়ে সমস্ত কিছু দিয়ে। এবার ঘটনায় আসা যায়। আমি সালটা বলছি 1992 সাল। মাসটা হচ্ছে তোমার ধরে নাও ডিসেম্বর মাস, অসম্ভব ঠান্ডা পড়ে। সব মোটামুটি 4টে সাড়ে 4টের মধ্যে স্টুডেন্টরা বেরিয়ে যায়, আর 5টার মধ্যে মোটামুটি সব স্টাফরাও বেরিয়ে যায়, লাইব্রেরি পুরো ফাঁকা হয়ে যায়। আমি আমি কোনো একটা কারণে আমি সেদিন আমি লাইব্রেরিতে ছিলাম। আমি বললাম যে আমি চাবি দিয়ে যাব, তো আপনি যদি একটু ওয়েট করেন। বললেন না না, আমার আজকে তাড়া আছে, আমার একটা বিয়ে, এই নভেম্বর ডিসেম্বরে তো বিয়ে হয় তুমি জানো, তো আমার বিয়ে বাড়ি আছে, আপনি যদি তালা দিয়ে একটু যদি আপনার স্টাফ রুমে এই চাবিটা একটু রেখে দেন। মানে ওই সেই লাইব্রেরির নাম ছিলেন অবিনশ্বর বাবু। এবার সে আমাকে চাবি দিয়ে চলে গেল। এবার আমি আর একটু যে ঘরটিতে আমি বসেছিলাম, আমি সেই ঘরটিকে একটু ডেসক্রিপশন দিই। ছিলে পুরোনো দিনের বাড়ি, জানো তো, ওই বড় বড় মাঝখান দিয়ে কাঠের বিল গেছে, প্রায় 8.5 ফিটের নিচে সমস্ত ফ্যান, সেই সেরকম ঝোলা ফ্যান, এবং বিশাল বিশাল তোমার দরজা, জানলা, এবং সামনে গাড়ি বারান্দা। আমি একটা জিনিস শ্রোতা বন্ধুদের বলে দিতে চাই, যারা বর্ধমান কখনো যাননি বা বর্ধমানের ব্যাপারে অত শোনেননি, তো আমি এটাই বলে দিতে চাইছি যে বর্ধমান এমন একটি জায়গা যেখানে অনেক রকম ঐতিহাসিক রাজবাড়ি বা নানা রকম স্থাপত্যের এখনো ভগ্নাংশ ওখানে উপস্থিত আছে। এবং ওইখানে এখনো শোনা যায় এরকম নাকি, মানে অনেক জায়গায় আছে যেগুলোকে বলা চলে হন্টেডও বলা যেতে পারে, বা জায়গাটা দেখলে আপনার মধ্যে একটা স্পুকি বা ক্রিপি একটা ফিলিং আপনার অটোমেটিক্যালি তৈরি হয়ে যাবে। তো হঠাৎ করে আমার আমার সেখানে স্টাডি করতে করতে প্রায় 6:30 পৌনে 7টা বেজে যায়। এবার লাইব্রেরির পাশের ঘরটাই অনেক, আমি যবে থেকে জয়েন করেছি তবে থেকেই দেখছি ঘরটা বন্ধ। ঘরটা বিশাল, কিন্তু ঘরটায় কোনো মানুষজন ঢুকেছে কিনা আমার সামনে কোনোদিন খোলা হয়নি, কিন্তু 3-4টে তালা দিয়ে প্রায় 22.5 ফুট লম্বায় আর 17.5 ফিট চওড়া, বিশাল ঘর। হঠাৎ করে দরজার উল্টো দিক দিয়ে দরজার টোকা দেওয়ার আওয়াজ। এখন আমি বুঝতে পারি না কে এই আওয়াজটা করছে। আমি ভাবলাম মনের ভ্রম না ভুল শুনলাম, কিছু বলি না। লাইট সব জ্বলছে, আওয়াজ শুনি কিছুক্ষণ, এবার জোরে জোরে। প্রথমে ছিল টক টক টক, তারপরে হলো ধুম ধুম ধুম, এবং বেশ ভালো রকম ভাবে দরজার দুটো কপাট পুরো খুলে যাওয়ার মতো, খুলে আবার ক্লোজ হয়ে গেল। ভিতরটা কিন্তু ঘুটঘুটে অন্ধকার, মানে যখন সেটা বাজছে, যখন খুলছে, কিন্তু ভিতরটা একটু হলেও দেখতে পাবে। তখন আমার জিনিসটা একটু খটকা লাগলো। একটু সেই বিল্ডিংটির বর্ণনা দিই। দোতলা বিল্ডিং, গাড়ি বারান্দা, বিশাল চত্বর, সামনে উঠোন, জনমানবহীন। তখন কিন্তু 6:30 বেজে গেছে, 1992 সাল। অত কিন্তু ডেভেলপ শহর তখন কিন্তু তারা নয়, বুঝতে পারছি। এবার তারপরে কি হলো, আমি বুঝলাম কিছু একটা প্রবলেম এখানে আছে। তখন আমি আস্তে আস্তে উঠে নিজের বইটি নিয়ে আমি ভাবলাম এবার আস্তে আস্তে লাইট নিয়ে এবার নিজের আস্তে আস্তে আমি বেরিয়ে যাই, নাহলে আমার একটা সিক্স সেন্স বলছিল সামথিং ইজ ভেরি মাচ প্রবলেমেটিক আউট দেয়ার, সামথিং অর দেয়ার। তখন আমি যখন বইটা গোছাচ্ছি, তখন ভিতর থেকে একটা হালকা নুপুরের শব্দ, হালকা নুপুরের শব্দ। তখন আমি ভাবছি, মানে এই ঘরটি কোনোদিন খোলা হয় না, ভিতরে কোনোদিন কেউ যায় না, কিভাবে এই জিনিসটা হয়। তখন একটাই জিনিস, তখন মানে সত্যি কথা বলতে বলতে সমস্ত শ্রোতা বন্ধুর কাছে বলতে কোনো দ্বিধা নেই, তখন কিন্তু আমার সত্যি ভয় লাগতে শুরু করেছিল। ওই শীতকালের মধ্যে পোলাটা সোয়েটার পরেও কিন্তু ঘামতে শুরু করেছিলাম, কারণ আমারও একটু আপনাদের মতোই সব শোনার অভ্যাস আছে।
তখন পরপর যেমন লাইব্রেরিতে টেবিল থাকে, সেই টেবিল থেকে বইগুলো না গুছিয়ে যেভাবে ছিল সেভাবে রেখে আস্তে আস্তে আমি লাইটগুলো নেওয়াতে শুরু করি। অদ্ভুত রকম ভাবে লাইটগুলো, আমি সুইচ বোর্ড টাচ করার আগে প্রতিটা লাইট অল্টারনেটলি জ্বলছে নিচ্ছে। আপনি বিশ্বাস করবেন না ফ্লিকার অর্পণ বাবু, করছে। তখন তখন আমি আমি তালা নেব না, নিজের ব্যাগ নেব না, নিজের রিসার্চ কপি নেব না, নিজের রেফারেন্স বই নেব, কিচ্ছু বললাম না। দূরে মেন দরজায় দুজন বিহারি দারোয়ান ছিল, তাদেরকে আমি ডাকি, দেখিয়ে তখন তো মোবাইল ফোনের যুগ নেই বা কিছুই নেই। তারা দৌড়ে আসলো, দৌড়ে ওই আসতে তাদের 10 মিনিট লেগেছে, কিন্তু ওইটুকু সময় আমার ওই ঘরের মধ্যে থাকার আমার সাহস ছিল না। বাইরে গিয়ে ওয়েট করলাম, তখন বললাম এই ব্যাপার। তখন তখন তারা বললো, বাবু आप यहाँ पे नए हैं, आप यहाँ पे 4 के बाद आप यहाँ पे ना रहे। তখন আমাকে এখান থেকে তারা দরজায় তালা লাগিয়ে এই লাইটগুলো জ্বলা অবস্থায় আমাকে প্রায় জোর করে তারা মানে পুরো একদম গার্ড করে নিয়ে গেল। এবার আমি কি জিজ্ঞেস করলাম ব্যাপারটা কি হলো, তখন আমাকে বললো এখানে এটা পুরো একটি ভুতিয়া বাংলো, এখানে অনেক অনেক মেয়েদের রাজা ছিল, পুরোপুরি একটি, কি বলবো বাংলা ভাষাটা মনে পড়ছে না, একটি চূড়ান্ত লম্পট। তার নিজের 3টি রানী ছিল, একটি দাসীকেও ছাড়তো না, একটি গ্রামের মেয়েকেও ছাড়তো না। সেই ঘরে সমস্ত মেয়েকে লাঞ্ছনার পর সমস্ত মৃতদেহ এখানে তারা পুঁতে রাখে। আচ্ছা। এবং পুঁতে রাখতে কি করে, সিমেন্টের তো, ধরো তুমি একটা ঘরে বসে আছো, বাদিকের দেওয়ালটা, তার যে দেওয়ালটা আছে তার পিছনে একটা বড় গ্র্যানারি আছে, মানে যেখানে সমস্ত বডিগুলোকে ছুঁড়ে ফেলা হতো আর সেখানে ইট দিয়ে দেওয়া হতো। আচ্ছা, ইট দিয়ে ঢেকে দেওয়া হতো ওটা পুরো। এক্স্যাক্টলি। আর তার পাশের ঘরটায় ছিল হচ্ছে একটি অন্ধ কূপ। কূপ মানে জানো তো কি? কুয়ো। সেখানে তাদের হাজবেন্ডকে, তাদের বাচ্চাদের এনে ফেলে দিত। তারপর থেকে তুমি যদি জানো, তুমি যদি কোনোদিন ওমেন্স কলেজ বা ওটা ছিল রাজবাড়ি, তো রাজবাড়ির রানীদের অংশের পরে হচ্ছে সার্ভেন্ট কোয়ার্টার, মানে কৃতদাসীদের ঘর। এই বিল্ডিং এর মধ্যেই কিন্তু এই ঘরটি ছিল। এবং তুমি যে আমাকে জিজ্ঞেস করলে এই ব্ল্যাক ম্যাজিক বা এই এখানে অনেক বড় বড় ভিন্ন ধর্মের, ভিন্ন প্রকৃতির, ভিন্ন শিক্ষাগত যোগ্যতার রিসার্চার সবাই এসছে এখান থেকে, কিন্তু কেউ 2 দিনের বেশি কিন্তু টিকতে পারেনি। তাদের জন্য ঘর খোলা হয়েছিল। একটি এক্সাম্পল বলি, 1984 একটি ছেলেটি রাশিয়ান, মানে সোভিয়েত, তখন ইউএসএসআর ছিল, এখানে সে ছিল। সে সব জায়গায়, সে বেথলেম, জেরুজালেম, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড সব জায়গা থেকে করে এসছে ফ্রম 1964 to 78। এখানে এসে তার 2 দিন রিসার্চ করার পর তার এমন হাম হয়, সে আর বেঁচে কলকাতায় ফিরতে পারে। কিভাবে হলো, কিরকম ভাবে হলো, আমি তোমাকে আশা করি তোমাকে ডিটেলসে বোঝাতে পারলাম। কারণ আমি সেটা সাহস দেখাইনি যে আমি দেখি, আমি ওয়েট করি, আমি সাধারণ মানুষ, সাধারণ ভাবে থাকি, অসম্ভব ভয় পাই হচ্ছে। কিন্তু এই যে ব্যাপারটা, এরপরে আমি যেহেতু বই পড়ার নলেজ আছে, বই জানার ইচ্ছা আছে, এর থেকে বেশি আর কিছু আমি দেখতেও পাইনি আর বুঝতেও পারিনি। কিন্তু একটা জিনিস তোমাকে, দূর থেকে আমি একটা ছায়া দেখেছিলাম, সেই ছায়ার হাইট ছিল 13.5 ফিট। 13.5 ফিট? এক্স্যাক্টলি। দরজাটা যখন বারবার খুলছে, তখন ধাক্কা লাগছে, তখন তো ওই গোধূলির আলোটা সেই জানালার মধ্যে দিয়ে পড়ছে ওই রুমে, তখন এবং সেই ছায়াটা তার ডান দিকে পড়ছে তো, কারণ অস্তমিত সূর্য, আমি পুরো স্পষ্ট দেখেছি। আচ্ছা। মানে এরকম অনেক
মানে সৌভাগ্য তো খুব বেশিরভাগ হয়নি, আমি চাই না সেই সৌভাগ্যের মুখোমুখি হতে, বাট এই একটি ঘটনা আমার এই মুহূর্তে মনে পড়ছে। আচ্ছা সমরেশ বাবু, আমি একটা জিনিস জানতে চাই। আপনি যখন বর্ধমান রাজবাড়ির ব্যাপারটা নিয়ে আপনি কথা তুললেন, আমার এতক্ষণ ধরে মাথায় আসছিল না। কিন্তু আমার একটা বন্ধু বলা চলে বা দাদা বলা চলে, অনেক দিন আগে আমি একটা জায়গায় কাজ করতাম, তখন একসাথে আমরা কাজ করার সময় উনি আমাকে বলেছিলেন যে বর্ধমান ওনার মানে বাসস্থান। তো ওখানে থাকাকালীন উনি এটা শুনেছিলেন যে বর্ধমান রাজবাড়িতে নাকি এরকম অনেকজনই চেষ্টা করেছে ওখানে গিয়ে এক্সপ্লোর করার। তো ওখানে নাকি এরকম নাকি অনেক কেস হয়েছে যে যেখানে মানে মানুষজন ফেরত পর্যন্ত আসেনি। শোনো অর্পণ, তুমি আমার থেকে বয়সে অনেক ছোট, আমি তোমাকে একটা কথা বলতে পারি। এই যে রাজবাড়ি বলো, রাজবাড়ি হচ্ছে এই ওমেন্স কলেজটা হচ্ছে রানীমহল, রাজবাড়ি যেটা ছিল সেটা হচ্ছে এখন জেলা দপ্তর, গোলাপবাগ যেটা ছিল সেটা হচ্ছে বর্ধমান ইউনিভার্সিটি এখন হয়েছে, তার হেডকোয়ার্টার, হেড অফিস। প্রতিটা জায়গায় প্রতিটা কিছু যখন তৈরি হয়েছে, হ্যাঁ, প্রতিটা জায়গায় কিন্তু তুমি আগেকার দিনে একটা রাজবাড়িকে প্রোটেক্ট করার জন্য কত লোককে মারতো তুমি জানো প্রাণে? আইডিয়া নেই, শুধু আমি তুমি তাজমহলকে রক্ষা করার জন্য, তাজমহল যে তুমি এতদিন দেখছো, এত ঝড় গেল, এত জঞ্জা গেল, সে তার নিজের গ্ল্যামার নিয়ে কেন বেঁচে আছে তুমি জানো? এই হাওড়া ব্রিজ কত লোককে খুন করা হয়েছে তুমি জানো? তোমরা কেউ জানো না, এগুলো ইতিহাসের পাতায় থাকে না। তাদের আত্মা, অতৃপ্ত আত্মা প্রতি মুহূর্তে তাদেরকে এমন রকম ভাবে তাদেরকে চয়ন করে রেখেছে যাতে কোনো রকম ভাবে এই সমাধি বলো বা কোনো বিল্ডিং বলো বা কোনো মনুমেন্ট বলো, যাতে কোনো ক্ষতি না হয়। কোনো লৌকিক তো আমরা সবই দেখি, লৌকিকতা, পৃথিবী, কিন্তু অপার্থিব অলৌকিক বলেও তো একটা কথা আছে। হ্যাঁ অবশ্যই, পার্থিব যখন থাকবে তো অপার্থিব তো নিশ্চয়ই থাকবে। এই তুমি যদি আরেকটু যাও, স্টেট ব্যাংকের হেড রিজিওনাল অফিস ছিল ডাঙ্গাপাড়াতে। আচ্ছা। রাজবাড়ির সঙ্গে তার সম্পর্ক, জমিটা ছিল রাজবাড়ি, ঠিক আছে। আচ্ছা। 8 তলা বিল্ডিং স্টেট ব্যাংক বানালো, নিজের বিল্ডিং। 6 তলা অব্দি কাজ হতো, আর 7 তলা 8 তলা ছিল হচ্ছে তোমার গুদাম। গুদামে কেউ ঢোকেও না, জানেও না, তারা 5টার সময় তারা সবাই বেরিয়ে যায়। যদি কাস্টমার থাকে কাস্টমারকেও বার করে দেয়, কারণ 6টা থেকে ওই 7টা 8টা এই সপ্তম ফ্লোর আর অষ্টম ফ্লোরে যা শুরু হয় তোমার চিন্তার বাইরে। একটা বেঞ্চ একটা বেঞ্চের দিকে সরে যাচ্ছে, আরেকটা বেঞ্চ আরেকটা বেঞ্চের দিকে সরে যাচ্ছে। তাদের যারা নেবারহুডে যারা থাকে, একজনে কেউ টিকতে পারেনি। কারণ কি জানো, ওই রাজবাড়িতে ওইখানে মনুষ্য বলি দিয়ে ওইখানে সমস্ত কিছুর মানে আরোহণ হতো, কোনো কিছু ভালো কিছু শুরু হতো। কারণ পূর্বপুরুষ এদের রাজবাড়ির পূর্বপুরুষরা ছিল ডাকাত। দুটো ফেসে ভাগ হয়, একটা হিন্দু সাম্রাজ্য, একটা মোগল সাম্রাজ্য। এই নরবলি কিন্তু একমাত্র হিন্দুরাই দেয়, মুসলিমদের নরবলি কমপ্লিটলি মানে একদম হেট করা হয়। মনুষ্য জীবন তারা একবারই পেয়েছে। এরা সত্যি কথা বলতে কি, তুমি যদি কম্পারেটিভ অ্যানালিসিসে তুমি যদি মুসলিম আর হিন্দু রাজত্ব বা এদের সাম্রাজ্য দেখো, অনেক বেশি পাপী, অনেক বেশি ভোগী, অনেক বেশি লম্পট, অনেক বেশি কুকীর্তির অধিকারী হচ্ছে এরা হিন্দু সাম্রাজ্য, প্রচন্ড রকম। এবং বংশ পরম্পরায় এরা আরো দিন দিন বেড়েছে, এই জন্যই তারা রাজত্ব রাখতে পারেনি। তাদের মধ্যে ক্ষমতা ছিল না বলেই তারা ব্রিটিশদের পায়ে সমর্পণ করেছিল, তাদের পয়সায় উঠতে বসতো। এই জন্যই কার্জন গেট, এই জন্যই সমস্ত কিছু। তুমি দেখো গোলাপবাগে গিয়ে, ওইখানে কিন্তু কোনো হিন্দুর কোনো ইয়ে দেখতে পাবে না, কোনো কারুকার্য দেখতে পাবে, কিন্তু গোলাপবাগটা কিন্তু পুরোপুরি কিন্তু ওখানকার যিনি মুসলিম যিনি আছেন, যিনি সম্রাট ছিলেন, যিনি মুঘল সাম্রাজ্যের একজন ওয়ান অফ দ্য ডিসেন্ডেন্ট, ঠিক আছে, বা উনি কিন্তু এই গোলাপবাগ, রানী সায়র, কেষ্ট সায়র উনি কিন্তু বানিয়েছিলেন। তুমি আরেকটা কি জিনিস কি জানো, এত অ্যাডভান্স ছিলেন এই মুসলিম এজের লোকরা, মুসলিম সাম্রাজ্যের লোকরা। 40 ফিট ডিপের এক একটা বড় বড় পুকুর
একটা অপরের সঙ্গে মানে যোগাযোগ থাকতো, যাতে একটা পুকুরের জল মানে শুকিয়ে গেলে আরেকটা পুকুরের জল সেটার সঙ্গে একদম মিল থাকতো। সব সময় দেখবে ওখানে ছিল কেষ্ট সায়র, শ্যাম সায়র, রানী সায়র, রাজা সায়র, এই 4টে সায়র। সায়রের অন্য নাম হচ্ছে সাগর লেভেল জলের। আমি তোকে বলছি, কিন্তু এরকম অনেক রিসার্চার আছে, অনেক এরকম দুঃসাহসিক বিভিন্ন কাজ করতে গেলে তারা করেছে। আমাদের স্টুডেন্টরা তো থাকেই না, তারা যেহেতু তারা রেসিডেন্ট বা দূর থেকে যারা আছে, ধরো ব্যান্ডেল থেকে কেউ আসছে, মশাগ্রাম থেকে কেউ আসছে, বা এদিক থেকে বুধপুর থেকে কেউ যাচ্ছে, তারা সবাই জানে। আর যারা জানে না বিপদে পড়ে তারা। এই হচ্ছে ব্যাপার, আর কিছুই না। দেখো, লৌকিক থাকলে অলৌকিক থাকবে। এবং সব থেকে বড় কথা যেটা, আরেকটা ঘটনা তোমাকে আমি বলি, সেটা হচ্ছে রানী সাগরের ঘটনা। রানী সাগরে কিন্তু দুর্গাপুজোর সময় চান করতে দেওয়া হয় না। কারণ কি জানো? রানী কিন্তু প্রতিদিন রাত্রি 3টে থেকে 5টা অব্দি ওখানে চান করতে আসেন দুর্গাপুজো। আর ওই সময় যারা চান করতে যাবে বা তার পাশ দিয়ে হেঁটে যাবে, তার মৃতদেহ পাওয়া যায়। কি জানো? এরকম অনেক আছে যারা সারা রাত ঠাকুর দেখে ফেরে, কিন্তু ওই রাস্তা দিয়ে তারা ফেরে। আচ্ছা, এরকম একটা নয়, মানে প্রায় 100 থেকে 200 জনের জীবন্ত মৃতদেহ, মানে অনেক সাহসী ছেলে আছে। এইটুকুই তোমাকে আমি বলতে পারি। কারণ সত্যি কথা বলতে, ঘটনার পরিপ্রেক্ষিতে যে বিভিন্ন রকম যে প্রতিক্রিয়া মানুষ দেখায়, মানে আমি সাধারণ মানুষ, আমি ভয় পাই, সেটা বলতে কোনো অস্বস্তি নেই, কিন্তু সত্যি কথা বলছি, এই জগৎটা থেকে দূরে থাকাই ভালো। হ্যাঁ সমরেশ বাবু, আপনার কাছ থেকে তো আমি বর্ধমানের ঘটনাটা আমি শুনলাম পুরো। আমি আপনার কাছে একটা ঘটনা আমি শুনেছিলাম, যেটা বলা চলে আপনি পরোক্ষভাবে একটা পার্ট হয়েছিলেন ঘটনাটার। আমি জানতে চাই ঘটনাটা কিভাবে শুরু হয়েছিল এবং ঘটনাটার ভয়াবহতাটা কতটা ছিল, যদি আমাদের সামনে একটু তুলে ধরেন জিনিসটা। এটি একটি অ্যাংলো ইন্ডিয়ান ফ্যামিলি। আচ্ছা, ঘটনা রক্ত বেষ্টিত ঘটনা। আচ্ছা। কারণ স্বামী স্ত্রী, স্বামী ছিলেন ভারতীয়, মেয়েটি ছিলেন ব্রিটিশ। 1947 সালের পর ব্রিটিশরা যখন চলে যায়, তখন অনেক ব্রিটিশরাই কিন্তু এই কলকাতার তথা বাংলার তথা ভারতের মায়া তারা ত্যাগ করতে পারে না। তারা থাকতো হচ্ছে কলকাতায়। কলকাতায় একটি জায়গা আছে যেখানে অ্যাংলো ইন্ডিয়ানদের বাস। আশা করি তুমি বুঝতে পারছো কোন জায়গাটার কথা বলছি, সেই বং ইয়ার্ড যেটাকে বলে। তো ওইখানে তারা থাকতো, এবং যথেষ্ট এনরিচ ফ্যামিলি, ওয়েল এডুকেটেড। তার 2 মেয়ে, একটি ছেলে। কিন্তু তাদের প্রথমেই বলেনি, এটি কিন্তু আমার জানা যে একজন প্রত্নতাত্ত্বিক কাম হালের যুগের, আমরা যারা প্যারানর্মাল রিসার্চার বা প্যারানর্মাল ফলোয়ার্স যাদেরকে বলি, ইনি কিন্তু এটি করে আসছেন সেই 60-এর দশক থেকে, 70 সাল থেকে। ভদ্রলোকের নাম অম্বরীশ দত্ত। উনি PhD ফ্রম বেনারস হিন্দু ইউনিভার্সিটি ইন অ্যাস্ট্রোলজি অ্যান্ড প্যারানর্মাল রিসার্চ। প্লাস উনি বিশ্বের বিভিন্ন প্রান্তরে উনি কিন্তু এই বিভিন্ন কাজে, ধরুন কনফারেন্স বা বিভিন্ন 3% বিস্তৃত একটি পটভূমিকায় তাকে কাজ করতে হয়। তো উনি আমার সঙ্গে আমার আলাপ বই মেলায় 1995 সালে। তিনিও পশ্চিম দিনাজপুরের বাসিন্দা, আমিও পশ্চিম দিনাজপুরের বাসিন্দা, এবং খুব শান্ত ধীর স্থির। ওনার মধ্যে যে এত একটি বলিষ্ঠ যে একটি পার্সোনালিটি বা ব্যক্তিত্ব আছে, না বললে, আলাপ না করলে তো মানুষকে যত ঘাটা যায় ততই তো জানা যায়। আর বিশেষত যারা শিক্ষিত, অল্প কলসি বাজে বেশি, আর উনি তো অল্প কলসিতে তো নন। বিস্তৃত জ্ঞান, যে কোনো ভূমিকায়, যে কোনো সাবজেক্টে, যে কোনো
যে কোনো সময় বলতে বলবেন, একদম একদম আপডেটেড খবরটা নিয়ে উনি বলবেন। ঘটনায় ফিরে আসি। হাজবেন্ডের নাম অ্যালবার্ট ট্রাম্প, মহিলার নাম অ্যানি সলসবেরি। ঠিক আছে, ওনার বাড়ি ছিল মিডলসেক্স, ব্রিটেন। আর এনার বাড়ি ছিল, এনার বাবা হচ্ছে ভদ্রলোক, লোকের বাবা হচ্ছে ইন্ডিয়ান আর মা ছিলেন ফ্রেঞ্চ। কিন্তু ফ্রেঞ্চের মধ্যে মিক্স ছিল বলে আমরা ওনাকে ইন্ডিয়ানই ধরছি, কারণ ইন্ডিয়াতেই তাদের মধ্যে মিক্স কালচারে তারা মানুষ। সুতরাং পুরোটা একটা তথাকথিত একটা সংকর জাতি হিসেবেই বলা চলে, বিশ্বভাষী হিসেবেই বলা চলে। এবার কি হয়, বড় মেয়ে যখন বয়স 23, সে লেডি ব্রেবন থেকে পাস করে, ইংলিশ অনার্স নিয়ে বিয়ে করে। কিন্তু আনফরচুনেটলি 1 বছরের মধ্যেই হাজবেন্ড ওয়াইফ মারা যায় হচ্ছে সিমলায়। তার ছেলে ছিল, দ্বিতীয় হচ্ছে ছেলে হচ্ছে বড় মেয়ের থেকে 3 বছরের ছোট। সে মারা গেল হচ্ছে 1965 কলেরাতে, মহামারী হয়েছিল কলকাতায়, মারা গেল। এবার বাকি রইল ছোট মেয়েটির বয়স সবে সেকেন্ডারি দিয়েছে। ওরা তো সেন্ট আগাস্টিন থেকে পড়াশোনা করেছে সবাই, মানে আর ছেলেটি পড়াশোনা করেছে জেভিএস থেকে। কিন্তু তারা তো কোন গল্পের পটভূমিকা নেই, তার যেহেতু প্রশ্ন উঠলো বলে বললাম। এবার ওনাদের 2টি বাসস্থান ছিল। সামারে থাকতেন কাসিয়ং, লা ভিলা বলে একটা জায়গা আছে, সেখানে সমস্ত এরকম পর্তুগিজ বা ওলন্দাজ এখানে থাকতো। এটা এই লা ভিলা রোড বলে একটা রোড আছে কাসিয়াং থেকে, যে রাস্তাটা টুয়ার্ডস মিরিকের দিকে গেছে, সেইখানেই একটি হাইল্যান্ডে এই রাস্তা। ওরা থাকতো গরমকালে ওইখানে, আর শীতকালে কলকাতায়, মানে ক্রিসমাস কলকাতাতেই কাটায়। আচ্ছা। তো একবার এই মাধ্যমিক পরীক্ষার পর, মানে যেহেতু গরম ছিল, মাধ্যমিক পরীক্ষার সময় এরা টিকতে পারতো না, মাধ্যমিক পরীক্ষা দিয়ে তারা চলে গেল কার্সিয়ং নিজেদের বাড়িতে, মানে তাদের সামার প্যালেস যেটা বলে আমাদের। তো সেখানে গিয়ে সেই মেয়েটি নর্মাল যেরকম সকালবেলা তারা সে সানরাইজ দেখতে বেরোয়, বাবা মা মাঝে মাঝে যেত, বেশিরভাগ সময় তারা ঘুম থেকে উঠতে পারতো না, এবং সবাই আলাদা আলাদা ঘর, স্বামী স্ত্রী এক ঘরে, ছোট মেয়েটি আরেক ঘরে। বাবা প্রচন্ড রকম ডিপ্রেশন থাকতো, কারণ পরপর তার 2 ছেলে মেয়ে মারা গেছে। মাও খুব একটা বার বলে তুই ঘুরে আয়, এরকম একটা ব্যাপার, মানে এরকম ভাবেই চলছিল। কিন্তু অদ্ভুত রকম ভাবে একটি চেঞ্জ দেখা গেল মেয়েটির মধ্যে। কি রকম? সে সকালবেলা বেরোয়, সে ফিরে এসে মাকে বলে, আমার একটি ছেলের সঙ্গে দেখা হয়েছে, খুব সুন্দর দেখতে, সে তার বাড়ি নাকি লন্ডনে, তার সঙ্গে দেখা করে, তার সঙ্গে হাঁটে, তাকে নাকি অনেক কিছু গিফট দেয়, কিন্তু সে কোনো গিফটই নিতে চায় না, কিন্তু তাও তাকে সে দিতে চায়, এবং সে অবহেলাক্রমে সেই জিনিসগুলোকে রেখে আসে প্রতিদিন। তোমরা আসলে কি বলবে? সে তার মাকে, একমাত্র তার বন্ধু, যার সঙ্গে বাবার সঙ্গে বসে তো এগুলো আলাপ করা যায় না, তো তার সঙ্গেই বলে, আমাকে অমৃত বাবুই বলেছে। তাকে চকলেট দেয়, তাকে রোজ দেয়, তাকে বিভিন্ন রকম ছোট ছোট গাছ, বিভিন্ন রকম ছোট ছোট স্ট্রবেরি বা কেক, পেস্ট্রিজ, কিন্তু সে বাড়িতে আনে না। সে কোথাও কোনো গরিবের হাতে বা কোনো বাড়ির সামনে রেখে দিয়ে চলে আসে। বাড়িতে এসে মা বাবা কি ভাববে, এরকম ভাবে দিন যায়, রাত। তখন একদিন তার মা বলে, তুই ছেলেটিকে নিয়ে আসিস না কেন? তো ঠিক আছে, আমি কালকে আসি। এবার দিনটি ছিল ফ্রাইডে। আচ্ছা। দরজা নক করেছে, ঢুকেছে, এবং অদ্ভুত রকম ভাবে তার মুখ চোখ ফ্যাকাশে, হাসছে কিন্তু ফ্যাকাশে, মানে এমনি ব্রিটিশরা ফর্সা হয়, লাল থাকে, কিন্তু তাদের মধ্যে অদ্ভুত একটা ময়স্টি একটা
একটা মানে একটা শ্যাওলা টাইপ, যেরকম একটা মানে একটা চেহারা বলে যেরকম হয় না, সেরকম একটা চেহারা, ম্লান টাইপের চেহারা, হ্যাঁ ম্লান কাম শ্যাওলা। ব্যাপারটা বোঝার চেষ্টা করো। ও কিন্তু পজেসড, মানে টেকনিক্যাল ব্যাপারটা, ও কিন্তু পজেসড। সে আসছে, সে দরজা খুলে ঢুকে গেল, তখন কিন্তু দরজাটা বন্ধ হচ্ছে না, তার সঙ্গে কিন্তু সেই ছেলেটি আছে। এবার সেই ছেলেটি পরে তো আমরা জানতে পারবো পুরো হাল হকিকত। সে ঢুকছে এবং দরজাটা 2 মিনিট পর বন্ধ হয়ে গেল। বন্ধ হয়ে যাওয়ার পর তারা কিন্তু ঢুকে গেল, এবং যখন নিজের ঘরে ঢুকলো আবার কিন্তু সেই একই ব্যাপার, একটি লোক ঢুকলে যে যতক্ষণ দরজাটি খোলা থাকে সেরকম ভাবেই কিন্তু খোলা থাকে। তখন এটা কিন্তু বাবা লক্ষ্য করেনি, কারণ বাবা নিজের বাইরের চেয়ার কেসে বসে সে পেপার পড়ছিল, তার আর্ম চেয়ারে বসে, নর্মাল যেভাবে ব্রিটিশরা আমরা জানি তারা খুব সফিস্টিকেটেড। মা কিন্তু লক্ষ্য করেছে, মেয়ে সে বাবার কাছে মেয়ে আসছে যাচ্ছে, কোনো প্রবলেম নেই, কিন্তু দরজা কিভাবে খুলছে। তারপর দরজাটা খুলে গেল অদ্ভুত রকম ভাবে। তার মা কিন্তু ওই দরজাটার দিকে তাকিয়ে আছে, দরজাটা কিন্তু পুরোটা বন্ধ হয়নি। ওই দরজার ফাঁক দিয়ে সে অদ্ভুত রকম ভাবে দেখতে পাচ্ছে মেয়ে এবং কোনো কারুর সঙ্গে সে অদ্ভুত রকম ভাবে আলিঙ্গনবদ্ধ ভাবে সে মানে ঠোঁটের কারোর সঙ্গে ঠোঁট লাগালে তার যেরকম অবস্থা হয় সেরকম অবস্থা। তখন তার মধ্যে শিহরণ জাগে। সে ঢুকতেও পারছে না, সে তার নিজের স্বামীকেও বলতে পারছে না, এবং সে বুঝতে পারছে কিছু একটা ব্যাপার হচ্ছে। তখন সে হঠাৎ করে ডিসিশন নিয়ে সে ঘরে গিয়ে বলবে, এটা তুই কি করছিস, কি হচ্ছে, কি প্রশ্ন করবে, স্বাভাবিক ব্যাপার। সে দেখতে পাচ্ছে একটি মেয়ে চুম্বনরত অবস্থায়, এবং তার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে বিভিন্ন রকম মানে ইভেজ, তার এভরিথিং ইজ হাইলি অ্যাক্টিভেটেড। তার পুরো শরীরের মাধ্যমে সমস্ত কিছু পরিস্ফুটিত হচ্ছে, এবং পুরোপুরি সেই মেয়েটি সিডিউসড। এবং যদি কোনো মানুষের সঙ্গে, কোনো পুরুষের সঙ্গে যার দৈহিক অবয়ব যার আছে, কিন্তু সে দেখছে একটি অদ্ভুত বাহ্যিক অবয়বের থেকে মেয়ে এমনি সে উত্তেজিত, চাজরা। এবার সে গিয়ে একবার ভাবছে সে কি তার হাজবেন্ডকে বলবে, একবার ভাবছে সে নিয়ে যাবে। সে দুম করে দরজাটা খুলে যেই নক করলো, সঙ্গে সঙ্গে সেই অবস্থা থেকে, এটা চলেছিল 5 মিনিট অম্বরীশ বাবু, কারণ অম্বরীশ বাবু এই কেসটা দেখেছে, ঠিক আছে, তো ছেড়ে দিল। তখন সে তার মার দিকে ঘুরে বলে, মা তুমি কিছু মনে করো না। তখন মা একটু হলেও ভয় পায়, এখানে কিছু অলৌকিক কিছু একটা বা কেউ বা একটা মানে একটা অপার্থিব কিছু, একটা অবাহ্যিক কিছু এখানে আছে, যেটা আমাদের জন্য ভালো নয়। যদি ভালো হতো সে সবার কাছেই থাকতো। এবং নর্মাল একটি মেয়ে চুম্বনরত অবস্থা হওয়ার পর লজ্জা পেয়ে গেলে যেরকম হয়, এবং তার ঠোঁট মুছে, চুল ঠিক করে, তার চোখের তলার যে চোখের জল বেরোয় নর্মাল চুম্বনরত চোখের জল মুছে, জামা কাপড় ঠিক করে, এবং তার অন্তর্বাস ঠিক করে, সমস্ত কিছু করার পর সে বলল, এবার মা জিজ্ঞেস করতে পারছে না, এবং সে স্মার্টলি জিজ্ঞেস করলো, তোরা কি খাবি? তখন সামনে এমন ভাবে সামনে মেয়েটি বলল, তার মেয়ে মানে যে অ্যানি, সে বলল যে কি খাবে বলো। কোনো উত্তর এলো না। মা, স্যাম বলছে এক কাপ চা দিলেই হবে, সঙ্গে একটা বিস্কুট, হি উইল বি ফাইন। তখন মা আকাশ থেকে কিছু বললো না, ও জানে না হলে মেয়ের বিপদ। এবং বেরোনোর পর
দরজাটা কিন্তু ইচ্ছে করে ও কিন্তু লক করে গেল, কিন্তু চা আনতে গেল না। তার যে মেড ছিল, চাকর যে ছিল, তাকে বললো চাটি বানাতে। কি হোল দিয়ে দেখছে, অদ্ভুত রকম ভাবে মেয়েটি কিন্তু উলঙ্গ হল, এবং সে কিন্তু নিজে খুলছে না। আচ্ছা। উঠে গেল, অন্তর্বাস খুলে গেল। আস্তে আস্তে যেভাবে বিভিন্ন লীলা ছলা দিয়ে একটি মেয়ে ইউজ হয়, সবকিছুই হলো। এবং এই যে কি হল, এবার কি হল তো আর ক্যামেরা নয়, সেই আওয়াজ, মিলনের যে আওয়াজ এবং চরম পরিতৃপ্তির যে আওয়াজ, সেই আওয়াজটি সে পেল। তারপর 45 মিনিট পর ওদেরকে সময় দিতে হবে। এখন তো তারা হয়ে গেছে, সে খুব ভালোভাবে বুঝতে পারছে অ্যানির মা নিয়ে ঢুকে সে ভালোভাবে গুছিয়ে বসে হওয়ার পর সে চা দিয়ে এলো। সেই একই রকম ভাবে সেই অবয়ব বা সেই বলতে অসম্ভব রকম ভাবে আমার বলতে নিজের মধ্যেই অদ্ভুত লাগছে, সেই অবয়ব বা আত্মা বা স্পিরিট বা সেই ছেলেটি বেরিয়ে গেল এবং সে নিজে তাকে সি অফ করে। এবং সে অল্টারনেট ডেজ আসে এবং সে মাঝে মাঝেই রাত্রেবেলা যখন সে বাথরুমে যায়, তার মা, অ্যানির মা, সে মাঝে মাঝে সে কিন্তু মিলনের আওয়াজ পায় তার মেয়ের ঘর থেকে। তার মানে ছেলেটি আসে, এবং সেই সময় যখন আসে সে 2-3 বার কি হলটি দেখার চেষ্টা করেছিল, কিন্তু সে দেখতে পায়নি। যতদিন ছুটি ছিল মাধ্যমিকের পর বা সেকেন্ডারির পর, তখন সেকেন্ডারি ছিল, তখন নিয়ে আসার চেষ্টা করে, কিন্তু মেয়েকে কিছুতেই আনা যায়। তাও ওদের ছুটি কাটিয়ে আসতে হয়। কাছেই ছিল ওদের, আমাদের কলকাতায় যেমন সেন্ট পলস চার্চ আছে, ওদের ছিল সেন্ট বিশপস, সেন্ট অ্যানিস চার্চ, নট অ্যানিস চার্চ, সেন্ট ফাদার্স চার্চ। ওই জাস্ট উপরের স্টেপ, মানে স্টেয়ার কেসে। আচ্ছা। ওইখানে গিয়ে সবকিছু বলল। তখন সে বিস্তৃত রকম ভাবে বলল যে আপনারা কিন্তু ইমিডিয়েটলি চলে যান, কারণ ফাদার এখানে নেই, ফাদার লন্ডনে গেছেন, মানে তার ফাদারহুড কে প্রমোট করতে। মানে ফাদারদের তো বিভিন্ন লেভেল থাকে, ফাদার মানে টায়ার 1, টায়ার 2, টায়ার 3, যে যত বেশি উপরে উঠবে তার তত বেশি খ্যাতি, সে তত ইভিলের সঙ্গে লড়াই করতে পারবে বা প্রবলেম বা নিজের ডিসাইপলদের হ্যান্ডেল করতে পারবে। ইতিমধ্যে বাবার শরীর খারাপ হল, খুব একদিন বমি, কাশি, জ্বর, রক্ত উঠলো, কলকাতায় ফিরে এলো। এবং বাবার শরীর তখন অ্যানিও বারণ করলো না। তখন ফেরার সময় গাড়িতে, তখন তো আর ট্রেন ছিল না, গাড়িতে জিজ্ঞেস করছে স্যাম কি তোর সঙ্গে আছে? স্যাম বলেছে 2 দিন পরে আসবে, কিন্তু স্যাম কিন্তু আমার সঙ্গেই দেখা করবে। ওর কিন্তু সব জায়গায় ওর বাড়ি আছে, ও কিন্তু খুব বড় লোকের ছেলে। আচ্ছা। আমাকে রাখতে, আমাকে খুশি রাখতে সব রকম ভাবে ও কিচ্ছু দেয়, ও আমার জন্য সব কিছু ঢেলে দেবে। আশা করি তোমাকে বোঝাতে পারছি ব্যাপারটা কতখানি গুরুতর। কিভাবে একটা ফ্যামিলিকে অ্যাকচুয়ালি, তারপর সে ডাক্তার দেখায়, সে হসপিটালে ভর্তি হয়, তারপর আবার সে ফিরে আসে বাবা। কিন্তু ইতিমধ্যে যখন তার হসপিটালে থাকে, মেয়ে কিন্তু বাড়ি ছেড়ে যায় না, কারণ মা যাচ্ছে এবং চাকরকেও সঙ্গে পাঠাচ্ছে যে এরা রান্না করে দেয়, গার্ডেনারকেও বলছে যে তুমি ঘরে বই। সেই সময় সেই স্যাম কিন্তু এবং আলু থালু ড্রেস, আলু থালু বেড কভার, আলু থালু তোমার সোফা এবং কিচেন, বাথরুম, মানে ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে সব জায়গায় কিন্তু মিলনের পর যে অবস্থাটি হয়, সেটা কিন্তু একটা অন্তরঙ্গতার চূড়ান্ত লেভেলে চলে গেছে। বুঝতে পারছি। এবার সালটি ছিল 1989। অম্বরীশ বাবু তখন কলকাতার টপ স্কলার ইউনিভার্সিটি। ওনাকে অনেক লোকের সঙ্গে কথা বলার পর ওনার সঙ্গে এই ফ্যামিলির যোগাযোগ হয়, উনি আসেন।
এসে প্রথমেই, তখন তো স্নিকোমিটার বা এগুলো ছিল না, উনি একটি জিনিসই করলেন। এসে প্রথমেই গেটে ঢোকার আগেই গেটটা উনি আর খুলতে পারছেন না, না উনি খুলতে পারছেন না অ্যানি খুলতে পারছেন। অ্যানির বাবা কিন্তু তখনও হসপিটালাইজ, তার 2 দিন পর ছাড়া পাবে। আচ্ছা। এবং মেয়েটি যে ঘরে থাকে সেই মেয়েটির ঘর থেকে একটা চূড়ান্ত লেভেলের গন্ধ। অম্বরীশ বাবু হঠাৎ করে ওদের যেমন সামনে একটা ছোট গার্ডেন, তার উপর ওই বড় বড় কাঠ দিয়ে বেড়া, ঠিক আছে, এবার ওয়েট না করে বেড়া টপকে ওই ঘরের দিকে যায়। তখন তুমি চিন্তা, অম্বরীশ বাবুর কথায় মানে বিদ্যুৎ খেলে গেলে যেমন অবস্থা হয় দিনের বেলায়, মানে হয়তো ট্রান্সফর্মার ফাটলে যে লাইটটি বেরোয় সেরকম লাইট ওই ঘরের মধ্যে থেকে এলো। সঙ্গে সঙ্গে দরজা খুলে ভিতরে ঢুকলাম, মেয়েটি অজ্ঞান হয়ে পড়ে আছে এবং সঙ্গে সঙ্গে টেলিফোন বাজছে। টেলিফোন ঘরে, তখন তো ল্যান্ডলাইন ছিল, তখন তো মোবাইল ছিল না বিএসএনএল এর। ফোনটা তুললেন, ওই হতচকিত অবস্থায় অ্যানির মা। অন দ্যাট মোমেন্ট বাবা পরলোক গমন করেছে। তখন পিজি হসপিটাল বলতে এখন তো এসএসকেএম বলে, পিজি হসপিটালে পরলোক গমন, কিন্তু মরার মতো কিন্তু না ক্যান্সার, না না মাল্টি অর্গান ফেলিয়ার, জাস্ট নর্মাল বমি, জ্বর আর রক্ত ওঠাতে। এবার এটা শোনার পর এবার এবার অ্যানির মা অম্বরীশ বাবুকে কি জিজ্ঞেস করবে? আমার মেয়েটাকে বাঁচাও, আমার 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 ফ্যামিলিকে বাঁচাও, না আমাকে বাঁচাও, আমি তো ওর বাবাকে বাঁচাতে পারলাম। অম্বরীশ বাবু কিছু বলার আগেই বললেন, আপনারা এখান থেকে ইমিডিয়েটলি আইদার জেরুসালামে চলে যান, না হলে ধর্ম পরিবর্তন করে, না হলে বেনারসে চলে যান, এখানে কিন্তু আর থাকবেন। তখন এটা কি করে সম্ভব? তখন অম্বরীশ বাবু বললেন, এটি হচ্ছে সেই 17,500 বছরের হার, নামটি আমি ভুলে যাই, HARBHIGUS, হারভিজিউস জিন আপনার মেয়ের উপর কিন্তু এসছে, এবং বংশ পরম্পরায় এরা কিন্তু সবসময়, যতক্ষণ না এই বংশটি শেষ হচ্ছে, আপনারা যদি বাঁচতে চান, যদি প্রোটেকশনে চান, ভুলে যান আপনার মেয়ের ধর্ম, মুসলিম ধর্ম নিয়ে আপনারা কোনো এক ভালো, আমি আপনাকে লিখে দিচ্ছি ইমামের কাছে, আপনি চলুন আমার সঙ্গে, আমি নিয়ে যাচ্ছি। তখন বলে, তখন আমার বাড়ি, আমার সংসার, আমার জিনিসপত্র লক করে দিন, বলুন আপনারা বিপদে পড়েছেন এর সৎকারে। এমন এমন অম্বরীশ বাবু পরে আমাকে বলেছেন, মানে ওই লাইট, ওই রাগ, ওই তার যে মেজাজ একমাত্র ওই জিনের কাছেই থাকে, এবং নিমেষের মধ্যে ক্ষতি করে দেওয়া, তুমি বুঝতে পারছো। এবং যেখান দিয়ে এই স্যাম ছেলেটি বেরিয়ে যায়, তথাকথিত স্যাম ছেলেটি, তখন তাকে বোঝায় আপনার যে বড় ছেলে, আপনার যে বড় জামাই মারা যায়, সেই কিন্তু ছিল এই জিন প্রজাতি, সে কিন্তু কোনো মানুষ ছিল না, সে কিন্তু নিজে জিন ছিল। মেরেছে আপনার বড় মেয়েকে, তারপর মেরেছে আপনার ছেলেকে, এখন আপনাকে ধরেছে, এখন সে ধরেছে আপনার ছোট মেয়েকে। এবার টার্গেট হচ্ছে আপনাকে এবং আপনার মেয়েকে ভোগ করা। আপনার মেয়ে, বড় মেয়ে রাজি হয়নি, সেই জন্যই তার কিন্তু প্রাণ গেছে। আপনারা যদি প্রোটেকশনে আসতে চান, আপনারা কিন্তু ইমিডিয়েট আপনাদের কিন্তু প্রোটেকশন লাগবে, খুলে বলে দিলেন। তখন ব্যাপারটা বোঝাতে পারছি তো, মানে গল্পের ধারা কিন্তু অন্য জায়গায়, এবং এদের মধ্যে ভোগ পাওয়া সবকিছুই কিন্তু সাংঘাতিক লেভেলে থাকে, সাংঘাতিক লেভেল। কারণ সত্যি কথা তোমাকে আমি বলছি, একটি জায়গায় যখন এই জিনিস তাদের সমস্ত চাহিদা পরিপূর্ণতা পায় না, সে কিন্তু একের পর এক সম্ভোগের জন্য বিভিন্ন গোত্র, বিভিন্ন জিনিস কিন্তু আনতে থাকে।
করতে থাকে। কারণটা কি জানো? তোমাকে অর্পণ, তুমি আমার থেকে বয়সে ছোট, কারণ এরা যখন এই ধরনের প্রজাতি তারা একটি জিনিসই করে, সম্ভব ছাড়া তারা কিছু বোঝে। কারণ তারা এতটা শক্তিশালী, তাদের নিজেদের হিট কমানোর জন্য, নিজেদের টেম্পারেচার কমানোর জন্য তারা কিন্তু এই সম্ভবে যায়। আচ্ছা, সাইন্টিফিক রিজন হচ্ছে এটা। এদেরকে টেনে নিয়ে তখনই চলে গেল হচ্ছে আজওয়ারে শরীফ, ধর্ম রূপান্তরিত হল। এক মৌলানা, অনেক মৌলানা থাকে ওখানে, এক মৌলানার সব থেকে শ্রেষ্ঠ যে শিষ্য, যে ইমাম, তাকে নিয়ে একদম ওইখান থেকে মুসলিমরা গেল সঙ্গে সঙ্গে হজে মক্কা। সেইখানে গিয়ে 18 দিন ছোট মেয়েকে বাজি রেখে, মাকে বাজি রেখেছে। আমি এবং চোখের সামনে আমি অম্বরীশ বাবু আমাকে বলেছে, মানে সে যখনই সে ভোগ করতে আসে, মা এবং মেয়েকে চূড়ান্ত পর্যায়ে উলঙ্গ করে তাদেরকে ভোগ, উলঙ্গ করে এবং চরম সীমায় একসঙ্গে। 18 দিন ও 18 সংখ্যাটা হচ্ছে ওদের খুব পবিত্র সংখ্যা, যার কারণ 9। ওই 18তম দিনে যখন আসে, সেই ইমাম তাকে গণ্ডির মধ্যে বেঁধে দিয়ে, এবং অম্বরীশ বাবুর কথায় 3 ধরনের জল, গঙ্গা, জেরুসালামের ইউফ্রেটাস এবং লন্ডনের টেমসের জল দিয়ে প্রায় 5 ঘন্টা ধরে জল দিয়ে, তার নিজের মন্ত্র দিয়ে, অম্বরীশ বাবু সেই মন্ত্র দিয়ে তাকে প্রাণে মারতে পারে, একটি শিশির মধ্যে বন্ধ করে সেই মক্কা মদিনার যে মরুভূমি আছে তার মধ্যে সেই জিনিসটিকে ঢুকিয়ে দেয়, পুঁতে দেয়, যাতে সে বেরোতে না পারে। সেই মানে তারপর অম্বরীশবাবু বলছেন যে আমি যে বাড়িতে ফিরে এলাম, এসে দেখলাম আমার মেয়ে, ওনার মেয়ে বোবা ছিল জন্মগত, জন্মের দিক দিয়ে, জন্ম থেকে। সে একদিন হঠাৎ করে আমাকে বাবা ডেকে ফেললো। তখন আমি ভাবলাম এরা কতখানি ভয়ঙ্কর হয়, মানে এই জিনটি আমার উপরেও ছিল, কিন্তু আমার কিন্তু কোনো অনিষ্ট করতে পারিনি, কারণ আমি সেফ গার্ড রেখেছিলাম আমার ফ্যামিলিকে। কিন্তু জন্মের সময় যেহেতু আমার মেয়ের জন্ম হয়েছে তার মামা বাড়িতে, সেই জন্য তার মাকে সে নিয়ে যেতে পেরেছে, আমার মেয়েকে নিয়ে যেতে পারেনি, কিন্তু তার গলার স্বর নিয়ে যেতে পেরেছে। আচ্ছা, অদ্ভুত একটি সত্য ঘটনা। এই ঘটনা একটা প্রশ্ন রয়ে গেল, আপনি বললেন যে অ্যানি আর অ্যানির মাকে যখন সরিয়ে নিয়ে যাওয়া হলো, তারপরেও যে জিনটি এসছিল ওনাদের সাথে মানে সম্ভব করার জন্য, তো সেই সময় ওরা যখন জানতো যে ওটা জিনিসটা অন্যদের ক্ষতি করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে, তারপরে আসবে না, নাহলে তো আসবে না। তুমি যদি কোনো একটা প্ল্যাটফর্ম না দাও, ট্রেনটা কি ঢুকবে? সেই জিন কি তার প্রতি আকর্ষিত হবে? এবং এই জিন প্রজাতির ভেবো না এরা একটি আছে, কোটি কোটি আছে, কোটি কোটি আছে। আশা করি তুমিও যত তুমি এই পডকাস্ট বলো বা সাক্ষাৎকার বলো যত নেবে তত জানবে। একটি জিন ধ্বংস মানে এরা একটি জিনের ধ্বংস হওয়ায় 10 লাখ জিন বেরোবে। এদের রিপ্রোডাকশন ডাজন্ট হ্যাপেন বাই সম্ভোগ or sex or this anything, মানে these are completely magical. এই জিনিসগুলো তুমি একদম মাথায় রেখো না যে একটা নর্মাল হিউম্যান বিং এর যেরকম রিপ্রোডাকশন হয় সেটি কিন্তু নয়। এরা এদেরকে টোপ হিসাবে রেখে এনে ঠিক দিনে ঠিক সময় ঠিক চাঁদ যখন উঠেছিল একটা সার্টেন অ্যাঙ্গেলে, সেই আলোর মধ্যে তাদেরকে কিন্তু শেষ করা হয়েছিল। এবং শেষ কোথায় করা হয়েছিল জানো? কোথায়? কোনো লোকালয় নয়, একটি গোরস্থানে।
আচ্ছা। জিনিসটা আমরা যারা জানে না, যারা বোঝে না, কত বয়স হয়েছে আমাদের, আমরাও তো অনেক জিনিস দেখেছি। আজকালকার তথাকথিত সব স্মার্ট, সব ছেলে মেয়ে এত স্মার্ট হয়ে গেছে, তারা নিজের বাবা মাকেই হয়তো সম্মান করে না, কিন্তু তারা যখন বিপদে পড়ে তারা হয়তো অভিমন্যুর মতো হয়তো চক্রব্যূহে ঢুকে যায়, বেরোনোর কিন্তু তারা আর চান্স পায় না। দেখো আমাদের কাছে যখন মাছ কোনদিন মাছ ধরেছো, মাছের জন্য চোট লাগে, ওই তো বলছি ঘন্টার পর ঘন্টা তোমাকে বসে থাকতে হয়। কখন সে আসবে, কখন সে বুঝবে, কখন আমার উপরের কাঠিটা নড়বে, আস্তে আস্তে টানতে টানতে তো আনতে হয় না, তারপরে তো তোমার ছুটে গোটাতে হয় অনেক সেরকম। আর এদের ক্ষমতা আশা করি তুমি জানো, তোমাকে বলতে হবে। এরা যদি মনে করে একটা পা শিলিগুড়িতে রাখবে আর একটা পা রাখবে হচ্ছে কলকাতায়, তুমি এদের অবয়ব দেখতে পাবে না। অমৃশ বাবু যেভাবে আমাকে বলেছে। আচ্ছা, অদ্ভুত এই জিন একটি অন্য সাবজেক্ট। ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, রাতের পর রাত কথা বলা যায়, এবং এদের সংজ্ঞা, এদের শক্তি, এদের সংঘাত, একে এক একটি গীতা, একটি সংহিতা হিসেবে বাজিয়ে রাখা। আমাদের হিন্দু সমাজে তো সমস্ত কিছু ভালো জিনিসগুলো আমরা পাই, ঋগ্বেদ, যজুর্বেদ, কিন্তু এই তন্ত্রা কিন্তু কোনো সেই অর্থে বই নেই। বিগ সাইন্স। বলো। আচ্ছা, এই যে জিনটার নাম বললেন, এই নামটা আরেকবার বলতে পারবেন? হারবিগিস। হারবিগিস, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে সমরেশ বাবু, আপনার কাছে তো অনেকগুলো ঘটনাই আজকে জানতে পারলাম আমরা, এবং আশা করছি আমাদের শ্রোতা বন্ধুদের ভালো লাগবে, এবং ওনারা যদি রেসপন্স যদি ভালো দেয় তাহলে আমরা আরেকটা পডকাস্টের জন্য আপনাকে অ্যাপ্রোচ করব। আপাতত আজকের জন্য তাহলে রেকর্ডিংটা এখানেই শেষ করছি। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। হ্যাঁ নমস্কার, আপনিও ভালো থাকবেন। এটাই ছিল আজকের পডকাস্ট। এই রকমই আরও পডকাস্ট শুনতে এই ভিডিওটির শেষে স্ক্রিনের উপরে আসা বাঁ দিকের বা ডান দিকের ভিডিওটি ক্লিক করুন। আর আমাদের চ্যানেলে আসা আরও লেটেস্ট আপডেট পেতে স্ক্রিনের নিচে আসা বেল নোটিফিকেশনটি অবশ্যই ক্লিক করুন। তো এখনকার মতো এখানেই শেষ করছি, ফিরে আসবো আরও কিছু ইন্টারেস্টিং ঘটনা নিয়ে। Till then, tune in and turn up the fear. This is Terror FM.